২ জানুয়ারি মঙ্গলবার রাত ৮টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটরস্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। দুর্নীতির ধারণা সূচকে ৪ ধাপ নেমেছে বাংলাদেশ, টিআই প্রতিবেদনে ব্যাখ্যা চাইল দুদক। আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রাক নদীতে, নিখোঁজ ৪ জনেরই মরদেহ উদ্ধার। একাদশ সংসদের প্রথম অধিবেশন কাল, রাষ্ট্রপতির ভাষণে থাকছে সরকার পরিচালনার দিক নির্দেশনা। গত ১ বছরে বাংলাদেশের দুর্নীতি বেড়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকে এই তথ্য উঠে আসে। সংস্থাটির প্রতিবেদন বলছে ৪ ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। ১৮০ দেশের মধ্যে অবস্থান ১৩তম। তবে এর সাথে দ্বিমত পোষণ করেছে দুর্নীতি দমন কমিশন। গতবার দুর্নীতি সূচকে ১৭তম অবস্থানে আসে বাংলাদেশ। এটি ১৮ বছরে এদেশের ভালো অবস্থান। কিন্তু এবার পরিস্থিতি আবারও খারাপ হয়েছে। ২৬ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ১৩তম স্থানে। সূচকের নিম্নক্রম হিসাবে বা নিচের দিক থেকে হিসাব করা হয়, তাতেও বাংলাদেশের অবস্থান ৪ ধাপ নিচে নেমেছে। অর্থাৎ এটা আমরা ১৩তম স্থানে আছি, যেটি গতবার ২০১৭-তে আমরা ছিলাম ১৭তম। তিনি জানান, সেবা খাতে দুর্নীতি বেড়েছে সবচেয়ে বেশি। তাদের মতে বড় দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়ায় অবনতি হয়েছে বাংলাদেশের। বিভিন্নভাবে ভূমি, নদী এবং জলাশয় দখলের যে প্রবণতা এবং রাষ্ট্রীয় খাতে, রাষ্ট্রীয় ক্রয় খাতে, সরকারি ক্রয় খাতে পলিটিক্যাল বা রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং বিশেষ করে রাষ্ট্রীয় নিয়োগ ক্ষেত্রেও রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাব, সেটির একটা দৃষ্টান্ত রয়েছে। দুদকও স্বীকার করেছে কিছু কিছু ক্ষেত্রে তারা যথেষ্ট সফল নয়। তবে সংস্থাটির মন্তব্য, টিআইবি প্রতিবেদন প্রশ্নের ঊর্ধ্বে নয়। দুর্নীতির কোথায় কোথায় বেড়েছে তার কোনো ফ্যাক্টস ফিগার আপনাদের কাছে আছে কিনা, এবং যে সকল কারণে দুর্নীতি বেড়েছে তার এক রকমের অ্যানালিসিস আপনারা তো গবেষণা করেছেন। উই ওয়ান্ট এ কাইন্ড অফ অ্যানালিসিস সো দ্যাট উই ক্যান রিডিজাইন আওয়ার ওন অ্যাকশন। ধারণা সূচকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া এবং সবচেয়ে কম ডেনমার্ক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আমরা দেখছি যে দুদক চেয়ারম্যান বলছেন যে আমরা ব্যাখ্যা চাই কিভাবে এবং কি কি কারণে দুর্নীতি বেড়েছে। ফ্যাক্টস অ্যান্ড ফিগার না দিলে সেই রিপোর্ট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনিও এরকম মনে করেন কিনা যে এই দুর্নীতির যে ধারণা সূচকে বাংলাদেশে অবনতির বিষয়টি, এটির জন্য আসলে যথেষ্ট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স নেই? আপনি কি মনে করেন যে এক্ষেত্রে কি বলা হচ্ছে এবং কিভাবে এবং কি কি কারণে দুর্নীতি বেড়েছে সেই ব্যাপারগুলি এর মধ্যে অনুপস্থিত? জি, আপনাকে ধন্যবাদ। দুর্নীতি দমন কমিশন একটা প্রতিষ্ঠানকে, যিনি চেয়ারম্যান মহোদয়, উনি একটি প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করে। কাজেই একটি প্রতিষ্ঠানের পক্ষে তো জানা অত্যন্ত দরকার, ফ্যাক্টস অ্যান্ড ফিগার অ্যানালিসিসটা তো জানা দরকার। তাহলে উনি ওনার প্রতিষ্ঠান কিভাবে কোন কোন জায়গায় গ্যাপ আছে সেটা শুদ্ধ করতে পারবে বা আরও কনসাস হতে পারবে, সেজন্য উনি ফ্যাক্টস অ্যান্ড ফিগার চেয়েছেন। এটা আমার মনে হয় ওনার দিক থেকে অবশ্যই যৌক্তিক। তবে আমি একটু অন্যভাবে দেখব। আমি এটাকে মনে করি এটা অত্যন্ত উদ্বেগজনক একটা রিপোর্ট, একটা আন্তর্জাতিক সংস্থা। কাজে এই রিপোর্টটাকে আমি মনে করি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মহোদয় ফ্যাক্টস অ্যান্ড ফিগার চেয়েছেন একটা প্রাতিষ্ঠানিক প্রধান হিসাবে, এবং যেটা ওনার জন্য অত্যন্ত জরুরি। কারণ ওনার কাজের মধ্যে কোথাও গ্যাপ আছে, কোন জায়গায় ভুল আছে, কোন জায়গায় তাকে আরও বেশি নজর দিতে হবে, সেই জিনিস উনি ফ্যাক্টস অ্যান্ড ফিগার চেয়েছেন। কিন্তু আমি মনে করি এটা অত্যন্ত উদ্বেগজনক। আমাদের প্রসিকিউশনকে, আমাদের দুর্নীতি দমন কমিশনের যেই কাজের পরিধি, এটা আরও নিবিড় পর্যবেক্ষণের জন্য আমার মনে হয় একটা রিসার্চ সেল থাকা উচিত। প্লাস এবং দুর্নীতি দমন কমিশনের মামলাগুলা মানে যতভাবে এক্সপিডাইট করা যায় সেই ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আপনি একটা জিনিস দেখবেন, আপনারা রিপোর্টে বলছেন আমরা কিন্তু কাউকে সাজা দিতে পারি না। দুর্নীতি দমন কমিশন একজনকে দুর্নীতির কাঠগড়ায় দাঁড় করাতে পারে। যখন চার্জশিট হয়ে যায় তখন লিগ্যাল প্রসিডিউরের মধ্যে আমি চলে আসছি। তখন লিগ্যাল প্রসিডিউর, আসামির জন্য যে প্রসিডিউর, আমার জন্য একই প্রসিডিউর। আমাকে প্রত্যেকটা ধাপ
আস্তে আস্তে অতিক্রম করতে হয়। এখানে সিস্টেমের ব্যাপার, জুডিশিয়াল সিস্টেমের ব্যাপার। আমি চাইলেও একজনকে রাতারাতি শাস্তি দিতে পারবো না, কাজেই আমাকে সিস্টেম ফলো করতে হবে। সেজন্য দেখবেন একটা দুর্নীতির মামলার রায় হতে 20 বছর সময় লাগে। আপনি ধরুন প্রাক্তন প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ, ওনার একটি দুর্নীতির মামলায় 10 বছরের সাজা এবং 10 লক্ষ টাকা ফাইন হয়েছিল। উনি জীবিত অবস্থায় আপিল করলেন। আপিল করা, উনি জীবিত থাকা অবস্থায় দুর্নীতি দমন কমিশন তার নিজের পয়সায় আপিলটা রেডি করে পেপার বুক তৈরি করে কোর্টের আদালতের পারমিশন নিয়ে। আজকে সেই আপিলটি অ্যাবেট হয়ে গেছে। মাননীয় হাইকোর্ট ডিভিশন আদেশ দিয়েছেন, যেহেতু দুর্নীতি আইন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যেহেতু আসামি মারা গিয়েছে, আপিলটি অ্যাবেট হয়ে গেছে, তবে দুর্নীতি দমন কমিশন তার আইন অনুযায়ী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ওই 10 লক্ষ টাকা ফাইন উদ্ধারের জন্য ইন অ্যাকর্ডেন্স উইথ ল যথাযথ পদক্ষেপ নিবে। আপনি দেখুন একটি মামলা কতদিন পর্যন্ত চলছে। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী 10 বছরের সাজা হলেন, আজকে হাইকোর্ট ডিভিশন রায় দিলেন। আমরা অনেক রাস্তা পেরিয়ে এখানে এসে দেখলাম ভদ্রলোক মারা গেলেন। আমরা একটা দরখাস্ত দিতে বাধ্য হলাম আন্ডার সেকশন 431 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। আপিল অ্যাবেট হয়ে গেছে, এখন আমরা তো ফাইনও রিয়ালাইজ করতে পারছি না। তখন কোর্ট বলল ঠিক আছে, আপিল অ্যাবেট হয়ে যাচ্ছে, ইন অ্যাকর্ডেন্স উইথ ল তুমি ফাইন রিয়ালাইজের জন্য যা যা করার দরকার তা করো। দিস ইজ দ্য সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি। কাজে আমাকে তো পদ্ধতি মেনে চলতে হবে। খুরশিদ আলম খান, আমি দুর্নীতির ধারণার সূচকে বাংলাদেশে অবনতি কেন হয়েছে এটি বলতে গিয়ে টিআইবি কিছু কারণ উপস্থাপন করেছে। সেই কারণগুলির মধ্যে রয়েছে অর্থ পাচার ঠেকানোর উদ্যোগ না নেওয়া, গণমাধ্যম ও নাগরিক সমাজের মত প্রকাশের অধিকার সংকুচিত হওয়া, আর্থিক প্রতিষ্ঠানগুলিকে নিয়মের মধ্যে আনতে না পারা, এবং পাশাপাশি আপনি আরও জানেন যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি একটি ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বলছে যে 2015 সালে বাংলাদেশ থেকে প্রায় 50,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। এবং সেই গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী 2014 সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছিল 76,500 কোটি টাকা। আমাদের প্রশ্ন যে এই অর্থ পাচার ঠেকানোর উদ্যোগ না নেওয়ার দায় সরকার এড়াতে পারে কিনা, এই উদ্যোগ, এই অর্থ পাচার হওয়ার যে স্রোত সেটি ঠেকানোর উদ্যোগ না নেওয়ার জন্য দুদককে দায়ী করা যায় কিনা। আরও একটি বিষয়, দুর্নীতি দমন কমিশন শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি বা অবস্থানগত অনিয়ম তুলে ধরতে চেষ্টা করছে, কিন্তু গণমাধ্যম ও নাগরিক সমাজের মত প্রকাশের অধিকার সংকুচিত হওয়া, আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে নিয়মের মধ্যে না সেগুলি ব্যাপারে দুর্নীতি দমন কমিশন অভিযোগ চালাতে পারে কিনা। আমি পাশাপাশি এই প্রশ্নটিও করতে চাই, আমি দুঃখিত প্রশ্নটি লম্বা করার জন্য, যে নির্বাচন নিয়ে যেসব অনিয়মের অভিযোগ আসছে সেই সব অনিয়মের অভিযোগ এখন অনেকটাই প্রকাশিত, দুর্নীতি দমন কমিশন সেই সব ব্যাপারগুলি নিয়ে আসলে ভাববে কিনা। জনাব অ্যাডভোকেট খুরশিদ আলম খান। জি, আপনাকে ধন্যবাদ খালিদ সাহেব। আপনাকে ধন্যবাদ। আমি আপনার শেষের প্রশ্নের উত্তর দিয়া আমার উত্তরটা আপনার শুরু করছি। দেখুন, নির্বাচন সংক্রান্ত যে অনিয়মের কথা আপনি বলছেন, সেখানে নির্বাচন সংক্রান্ত আইনেই বলা আছে ইলেকশন ডিসপিউট। যদি ইলেকশন ডিসপিউট হয়ে থাকে, কেউ যদি মনে করে ইলেকশন প্রপারলি হয়নি, অ্যানোমালি হয়েছে, কারচুপি হয়েছে, তাহলে তাকে ইলেকশন ট্রাইব্যুনালে যেতে হবে 90 দিনের মধ্যে, গ্যাজেট যেদিন হবে সেই দিন থেকে। কাজে এটা আমার ধর্তব্যের বাইরে। হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন সেই জিনিসটাই ধরতে পারবে যদি কেউ নির্বাচন করতে গিয়ে যে স্টেটমেন্টগুলি দিল তার সম্পদ সংক্রান্ত, সেখানে যদি ফলস স্টেটমেন্ট থাকে তাহলে দুর্নীতি দমন কমিশন ক্যান প্রসিড। কিন্তু নির্বাচনী যে অনিয়মের কথা আপনি বলছেন সেটা দুর্নীতি দমন কমিশনের এখতিয়ার বহির্ভূত, এবং তার জন্য বাংলাদেশে একটি সুনির্দিষ্ট আইন আছে। সেই আইন অনুযায়ী একটা ট্রাইব্যুনাল আছে, পোস্ট ইলেকশন ট্রাইব্যুনাল, সেখানে তাকে যেতে হবে। আর বাকি যেটা বলছেন সেগুলো অত্যন্ত পার্টিনেন্ট প্রশ্ন। আমি আপনার সঙ্গে অবশ্যই বলবো যে আমাদের বর্তমান সমাজে সবচেয়ে বড় অবস্থা হলো, বড় সংকট হলো ফিনান্সিয়াল ক্রাইম। এই ফিনান্সিয়াল ক্রাইম আপনি দেখুন, আজকে যে টিআইবি ধারণা সূচক যেই একটা রিপোর্ট প্রকাশ করেছে, আমাদের সঙ্গে ভারতবর্ষ আছে, পাকিস্তান আছে, ভুটান আছে, আমাদের আশেপাশের অনেকগুলি দেশ আছে। এবং এই যে অর্থ পাচার, মানি লন্ডারিং, এটা কিন্তু ভারতবর্ষ আমাদের চেয়ে আরও ব্যাপক। এবং আমাদের দেশে প্রথম মানি লন্ডারিং আইন আসে 2002-তে, তারপরে 2008, 2009, 2012, 2015-তে একটি সংশোধনী আসছে। এবং মানি লন্ডারিংয়ে এখন দুর্নীতি দমন কমিশন ছাড়াও সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, ওনারাও ইনভেস্টিগেশন করে এবং এটা তদারক করে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বিএফআইইউ।
তো কাজেই এখানে দুর্নীতি দমন কমিশন যে কটা মানি লন্ডারিং ইনভেস্টিগেশন করেছে এবং অত্যন্ত সাকসেসফুলি করেছে এবং বেশ মানে 2-1টা মামলা কনভিকশন হয়েছে, বাকিগুলায় প্রায় অনেকটা শেষের দিক চলছে। এখন একটা জিনিস আপনি মাথায় রাখবেন, দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারটা আপনাকে মাথায় রাখতে হবে। আমাকে তথ্য পেতে হবে ফার্স্ট অফ অল, যে মানি পাচার হচ্ছে, মানি চলে যাচ্ছে। আমি যখন তথ্য পাবো আমি তখন অনুসন্ধান শুরু করে ফাইন্ড আউট করতে হবে। আর মানি পাচার এটা এমন একটা অপরাধ, এটা অনেক সময় আমরা ধরতে পারছি না। ধরেন আপনি হুন্ডি করে ভারতবর্ষে টাকা পাঠিয়ে দিয়েছেন, এখান থেকে একটি মানে সাদা কাগজে একটা স্লিপ করে আপনি একটা স্লিপ লিখে নিলেন, ভারতে গিয়ে আপনি দেবী সেটির একটা চিকিৎসা করলেন, ওখানে ওই কাগজটি একজন মারোয়ারিকে দিলেন, সে মারোয়ারি আপনার টাকাটা দিয়ে দিল। এটা আপনি কিভাবে ধরবেন? সেজন্য আমাদের ফিনান্সিয়াল সেক্টরটা এখন অনেক বেশি কনসাস, অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে। যেমন ধরেন 7 লাখ টাকার বেশি আপনাকে যদি ট্রান্সফার করেন একদিনে, আপনাকে রিপোর্ট প্রদানকারী সংস্থা হিসাবে ওই ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকের কাছে রিপোর্ট চাইতে হয়। এবং আমরা যার সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলস, এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তাদের কাছে তথ্যপত্র সংগ্রহ করি। মোদ্দা কথা আপনাকে শুধু একটা কথাই বলছি, সোফা রিলেটস টু মানি লন্ডারিং কনসার্ন, এটা শুধু আমাদের দেশের সমস্যা না, পুরো পৃথিবীর সমস্যা। ভারতবর্ষের সমস্যা আমাদের চেয়ে অনেক বেশি গ্রেভ। কিন্তু আমরা দুর্নীতি দমন কমিশন আমাদের আইনি কাঠামোর মধ্যে থেকে আমাদের যতটুকু সম্ভব ততটুকু আমরা অত্যন্ত ভিজিল্যান্ট। সোফার রিলেটস টু মানি লন্ডারিং কেস, আপনি ডেস্টিনির কেস মানি লন্ডারিং, ইউনিপে টু ইউ, অনেক দিন আমরা স্ট্রাগল করে অনেক রিট কোয়াশিং অ্যাপ্লিকেশন হাইকোর্ট থেকে ডিসচার্জ করে কতদিন আগে ইউনিপে টু ইউর জাজমেন্ট হয়েছে। তারপরে ধরেন আপনার সোনালী ব্যাংকের কেস, তারপরে ধরেন হলমার্কের কেস। কাজে আমি মনে করি হ্যাঁ, আপনি যেটা বলছেন যে অনেক বেশি পাচার হয়ে যাচ্ছে, সেই অনুপাতে আমার কার্যক্রম হয়তো দৃশ্যমান না। এখন দৃশ্যমান হতে হলে কি করতে হবে? একটা ইনস্টিটিউশনের লোকবল বাড়াতে হবে, এক্সপার্টাইজ থাকতে হবে, তার পরিমাণ সংখ্যা বৃদ্ধি করতে হবে, তাকে লজিস্টিক সাপোর্ট দিতে হবে। আপনি দুর্নীতি দমন কমিশনের উপর তো আপনারা দেখছেন, আপনাদের রিশাদ হুদা যিনি রিপোর্ট করেন তাকে জিজ্ঞেস করেন আমাদের লজিস্টিক সাপোর্ট কি। কিন্তু অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আমি প্রশ্নটি এবার এভাবে করতে চাই যে মানি লন্ডারিং কিন্তু মানে একটা মাল্টিপল এবং মাল্টি ডাইমেনশনাল ক্রাইম। ব্যাপারটি এরকম না যে কেউ কারো সৎ পথে উপার্জন করার টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। মানি লন্ডারিং এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই টাকা অবৈধ উপায়ে অর্জনকৃত, সেটা ট্যাক্স ফাঁকি দিয়ে হোক বা ঘুষ খেয়ে হোক। সেই অবৈধ পন্থায় উপার্জিত টাকার একটি অংশ হয়তো মানি বিদেশে চলে যাচ্ছে বা পাচার হচ্ছে। যদি একটি অর্থনীতিতে এই পরিমাণ টাকা অবৈধ উপায়ে অর্জিত হয়ে থাকে এবং এর দায় আমরা তো দুর্নীতি দমন কমিশন মানে আছে বাংলাদেশে, স্বাধীন দুর্নীতি দমন কমিশন আমরা বলছি, এবং 2014, 15, 16, 17 রিপোর্ট এখনো আসে নাই, 16, 17 তো প্রায় একই রকম অবস্থা। সেই ক্ষেত্রে কি আমরা বলতে পারি না যে এর দায় আসলে দুর্নীতি দমন কমিশনকে নিতে হবে? না, আপনি দেখুন, দুর্নীতি দমন কমিশন দায় অবশ্যই নিবে। কখন? যদি মনে করেন আমি মানি লন্ডারিং কেসটা প্রুফ করতে পারলাম না, একটা দৃশ্যমান অফেন্স হয়ে গেল, টাকা চলে গেল, দুনিয়ার সবাই জানলো, আমিও জানলাম, আপনিও জানলেন, কাগজে ফলাও করে ছাপা হলো, কিন্তু দেখা গেল দুর্নীতি দমন কমিশন মামলাটি প্রমাণ করতে পারেনি, তখন আপনি বলতে পারবেন কমিশন তার দায় এড়াতে পারে না। এখানে কতগুলি ফ্যাক্টর আছে, আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। এই যে মানি ট্রান্সফার বা মানি ট্রানজ্যাকশনটা হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, এইসব খাতে। ফার্স্ট অফ অল ব্যাংক কার নিয়ন্ত্রণে? বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল অথরিটি, ওনার একটা নিজস্ব দায়িত্ব আছে, উনি লাইসেন্সিং অথরিটি হিসেবে ওনার দায়িত্ব উনি এড়াতে পারে না। আমি তো অনেক পরে, আমি দুর্নীতি দমন কমিশন, আপনি আমাকে ধরবেন তখন যদি আমার ইনভেস্টিগেশনের ল্যাচেস থাকে, ল্যাকুনা থাকে, বা আমার চোখের সামনে থাকা সত্ত্বেও আমি কোনো স্টেপ নিচ্ছি না, তখন আমাকে বলতে পারবেন আমি দায় এড়াতে পারছি না। সে ধরনের কোনো ঘটনা তো এখনো ঘটেনি। বাংলাদেশ ব্যাংক, আরেকটা জিনিস আপনাকে বলি খালেদ সাহেব, আমি আগেও বলেছি, দুর্নীতি এমন একটা মারাত্মক ব্যাধি, এটা দুর্নীতি দমন কমিশন একার পক্ষে সম্ভব না। ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। আপনাকে সামাজিক অ্যাওয়ারনেস লাগবে এবং গভর্নমেন্টের একটা পলিসি ডিসিশন থাকতে হবে। আমরা গ্রেটফুল টু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি যেদিন আপনার এই নতুন গভর্নমেন্ট ওথ নিয়েছেন সেই দিন 3টা কথা বলেছেন, টেরোরিজম, আপনার হলো ড্রাগস অ্যান্ড হলো দুর্নীতি। ওনার এই 3টা ব্যাপারে হলো জিরো একেবারে টলারেন্স। আমরা খুব হ্যাপি যে অনারেবল প্রাইম মিনিস্টার, যিনি রাষ্ট্রের প্রধান, তার মুখ থেকে এই কথাটা আমরা শুনেছি। কাজে আমার মনে হয় এই কথাটা বলার এখনো সময় আসেনি, দুর্নীতি দমন কমিশন তার দায় এড়াতে পারে না। আলম খান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুধু একটি সম্পূরক প্রশ্ন করতে চাই এই বিষয়ে শেষ, যে
আপনি পাচার হওয়ার আগে আপনি যদি অবৈধ অর্থ যে উপার্জিত হচ্ছে সেই উৎসটার দিকে তাকান, আমরা যদি বলি যে যেই ক্ষেত্রে আসলে টাকা অবৈধ টাকা লেনদেন হচ্ছে, বা আমি যদি বলি ঘুষ খাওয়া হচ্ছে, সেই সব জায়গাগুলিতে আসলে কোনোভাবে সাধারণ মানুষের এই ঘুষ দেওয়া বা খুব ঘুষ নেওয়া, এই প্রবণতাটা আমরা কম দেখছি কিনা। মানে যেসব জায়গাগুলিতে ঘুষ দিতে হয় বলে আমরা সাধারণভাবে জানি, আমি কোনো ডিপার্টমেন্টকে বা কাউকে এককভাবে দোষী করতে চাই না, কিন্তু সেটি তো আগেও যেরকম ছিল এখনো সেরকমই আছে বলে মনে হয়। জি, না ঠিক, আপনার কথাটা মোরলেস কারেক্ট। কিন্তু দেখেন, এই ঘুষের কিন্তু আমার শিডিউল অফেন্স দুর্নীতি দমন কমিশনের 161, 165 প্যানাল কোডের যে অফেন্সগুলো, এবং দুর্নীতি দমন কমিশন অনেকগুলো ট্র্যাপ কেস আপনার কি বলে যে পরিচালনা করেছেন, এবং সেখানে হাতে নাতে ধৃত হয়েছেন। এই ধরনের অনেকগুলি ইনস্টেন্স আপনি পাবেন, আপনাদের রিপোর্টিংও আসছে কিন্তু। এবং এই জন্য দরকার কি, লোকবল দরকার, আপনার প্রচুর লোকবল দরকার। দুর্নীতি দমন কমিশন সীমিত সামর্থ্য নিয়ে যতটুকু করছে, আমার তো মনে করি অনেক বেশি করছে, কারণ অনেক লোক দরকার, এক্সপার্টাইজ দরকার। আর একটা মানি লন্ডারিংটা হলো নিউ জেনারেশন ফিনান্সিয়াল ক্রাইম। এই অফেন্সটা ইনভেস্টিগেশন করতে হলে যে ধরনের উচ্চশিক্ষিত এক্সপার্ট দরকার, সেগুলোর সংখ্যা আমাদের এখানে অত্যন্ত কম। এদের সংখ্যা বাড়াতে হবে, আমাকে লোকবল দিতে হবে, লজিস্টিক সাপোর্ট দিতে হবে, তাইলে আপনি বুঝতে পারবেন দুর্নীতি দমন কমিশন কি জিনিস। কিন্তু অবশ্যই আপনি যেটা বলছেন, দুর্নীতি ঘুষ আগে যেভাবে দেখছেন এখনও সেভাবে দেখছেন, কিন্তু আমরা তো করছি, আমরা ট্র্যাপ কেস করছি, হাতে নাতে ধরছি। দুদক চেয়ারম্যান নিজে গেলেন চট্টগ্রামে, দেখলেন যে দুপুরে প্রধান শিক্ষক ছাড়া কেউ নেই। আপনি তো দেখলেন, চেয়ারম্যান মহোদয় নিজে গেলেন চট্টগ্রামের দুটো স্কুলে গিয়েছেন, 8 জন শিক্ষকের মধ্যে 1 জন আছে, বাকিরা নাই। দুপুরে যখন পড়াশোনার সময় ক্লাসে থাকার কথা, তখন ছেলেরা আচার খাচ্ছে। দিস ইজ দ্য সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি। এখানে ওই জন্য সবার সামাজিক অ্যাওয়ারনেস লাগবে, নিজের অ্যাওয়ারনেসটা সবচেয়ে বেশি, এবং এর জন্য দরকার গভর্নমেন্টের পলিসি ডিসিশন, এবং যে ডিপার্টমেন্টে হচ্ছে কনসার্ন মিনিস্ট্রিকে সেটা আমার মনে হয় অনেক বেশি ভিজিলেন্ট হতে হবে। এবং খুরশিদ আলম খান, আপনাকে ধন্যবাদ। টিআইবির গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল হাসান আমাদের সঙ্গে টেলিফোনে আছেন। আমরা জনাব রফিকুল হাসান, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে দুদক চেয়ারম্যান জনাব ইকবাল মাহমুদ আজকে একটি কথা বলেছেন, আমরা ব্যাখ্যা চাই যে কিভাবে এবং কি কারণে দুর্নীতি বেড়েছে। ফ্যাক্টস অ্যান্ড ফিগার না দিলে সেই রিপোর্ট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনার কাছে কি, বা আপনাদের কাছে, আপনি যেহেতু গবেষণাটি পরিচালনা করেছেন, কোনো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স বা দুদক কমিশনের দুদকের চেয়ারম্যানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনারা ফ্যাক্টস অ্যান্ড ফিগার উপস্থাপন করবেন কিনা? জনাব রফিকুল হাসান। না, ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমেই আমি যে ভ্রান্তিটার দিকে দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো, এটি কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি করাপশন পারসেপশন ইন্ডেক্স। এখানে কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কোনো ভূমিকা নেই, আমাদের কোনো তথ্য উপাত্ত এখানে ব্যবহার করা হয়নি, বা এটি তৈরি করবার ক্ষেত্রে আমরা প্রত্যক্ষভাবে কোনো ধরনের বা পরোক্ষভাবেও কোনো ভূমিকা রাখিনি। আমরা আসলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে সকল চ্যাপ্টার বিশ্বব্যাপী রয়েছে, এই চ্যাপ্টারগুলো আজকে একই সাথে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রস্তুতকৃত এই সিপিআইএস কোডটি সারা বিশ্বে একই সময় একত্রে প্রকাশ করেছে। আমরাও বাংলাদেশ থেকে এটি প্রকাশ করেছি। সুতরাং এটা টিআইবি কোনো গবেষণা নয়, এটা প্রথমত পরিষ্কার করা দরকার। দ্বিতীয়ত, আপনি যেটা বলেছেন যে চেয়ারম্যান মহোদয় যে তথ্য উপাত্ত চেয়েছেন, আসলে এখানে আমরা শুধু এটুকুই বলতে পারি যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিভিন্ন খাতের দুর্নীতি সম্পর্কে গবেষণা করছে, বিভিন্ন খাত, উপখাত, জনগুরুত্ব সম্পন্ন যে প্রতিষ্ঠানগুলো এগুলো নিয়ে গবেষণা করছে। সুতরাং এই গবেষণা ভিত্তিক যে তথ্য উপাত্ত তা আমাদের কাছে রয়েছে, এবং এগুলো আমরা স্বচ্ছতার সাথে আমাদের ওয়েবসাইটে সবসময় রেখেছি, এবং এর কপিও যে কোনো সময় আমরা সবসময় পৌঁছেও থাকি ফরমালি, পুনরায় আমরা পৌঁছে দিতে পারি। কিন্তু এখানে যেটা বোঝা দরকার, যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো এটি একটি পারসেপশন ইন্ডেক্স। এই পারসেপশন ইন্ডেক্সকে যদিও কোয়ান্টিফাইড আকারে এটা প্রকাশ করা হয়েছে, কিন্তু এটা আমাদের এখানে পাবলিক সেক্টরে, বিশেষ করে বৃহৎ দুর্নীতি বা পাবলিক অফিসকে ইউজ করে কিভাবে দুর্নীতি হচ্ছে, বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিভাবে দুর্নীতি হচ্ছে, সেটার একটা ইন্ডিকেশন কিন্তু এখানে পাওয়া যায়। সুতরাং এটা কিন্তু একটা ইন্ডিকেটর। এটার মধ্যে আপনি যদি ফ্যাক্টস, ফিগার্স, এভিডেন্স এইগুলো ওই অর্থে চান যেটা তদন্তের মাধ্যমে উঠে আসে, সেটা কিন্তু আপনি পাবেন না। এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা গবেষণা পদ্ধতির মাধ্যমে তৈরি করা একটা ইন্ডেক্স, যা আমাদেরকে বলে দিচ্ছে যে সার্বিকভাবে বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে পাবলিক সেক্টরে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে যে দুর্নীতিগুলো, বিশেষত বৃহৎ দুর্নীতি হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের অবস্থা অবনমন ঘটেছে।
এই জিনিসটিকে ধরে নিয়ে যারা দুর্নীতি বিরোধী কাজ সরাসরি করছেন তাদেরকে তৎপর হতে হবে এবং তাদেরকেই ফ্যাক্টস ফিগার্স গুলো তুলে আনতে হবে, উদ্ঘাটন করতে হবে। জনাব মোহাম্মদ রফিকুল হাসান, আপনাকে ধন্যবাদ। আপনি শুধু এটি বলবেন কি যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এখানে সোর্স হিসাবে এই পারসেপশন ইন্ডেক্সটি করার ক্ষেত্রে সোর্স হিসাবে এবছর বা এই সূচকটি প্রকাশ করার ক্ষেত্রে সোর্স হিসাবে কি ব্যবহার করেছে? আসলে এখানে এটাকে সার্ভে অফ সার্ভে বলা হয়। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নামকরা 13টি সার্ভে থেকে কোয়ান্টিফিকেশন করে এটা তৈরি করা হয়ে থাকে। এর মধ্যে বার্টুসম্যান ইন্ডেক্স আছে, ইকোনমিক্স ইন্টেলিজেন্স যে ইউনিট আছে, এই সমস্ত আরো খ্যাতনামা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো থেকে একত্রিত করে এটাকে একটা স্কেলিং এ নিয়ে আসা হয়, যেটা 0 থেকে 100 এর মধ্যে এই স্কোরটা প্রকাশ করা হয়। এবং আসলে এই ডেটাগুলোর রিলায়েবিলিটি ব্যাপকভাবে জি, আমরা শুনতে পাচ্ছি। এই ডাটাগুলো রিলায়েবিলিটি ব্যাপকভাবে যাচাই বাছাই সাপেক্ষে কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইন্ডেক্সে এগুলোকে অন্তর্ভুক্ত করে থাকে। তো সুতরাং এটার মান নিয়ে কিন্তু আন্তর্জাতিকভাবে ব্যাপক স্বীকৃতি রয়েছে। এটার মানটা অনেকাংশেই ইম্পেকেবল। এটা নিয়ে আসলে খুব একটা প্রশ্ন কিন্তু নেই। কিন্তু যে জায়গাটায় ভুল হচ্ছে সেটা হলো যে এটা একটা পারসেপশন ইন্ডেক্স দিচ্ছে, এটা কিন্তু কি ধারণা সূচক। এটা একটা গড়পড়তা ধারণা আপনাকে দিচ্ছে যে এই দেশটি অপর দেশের তুলনায় দুর্নীতির কোন অবস্থানে রয়েছে, পাশাপাশি বিগত বছরের তুলনায় এই বছরে তার দুর্নীতির অবস্থানটা কতটুকু কমে গেছে বা বৃদ্ধি পেয়েছে, এই একটা ধারণা আপনাকে প্রদান করছে। জনাব মোহাম্মদ রফিকুল হাসান, এই যে এই ধারণা সূচক বলা বা পারসেপশন ইন্ডেক্সকে সামনে নিয়ে আসা, এর ক্ষেত্রে কি এটি মনে করার কোনো কারণ কোনো সময় থাকে যে আপনারা এই ধারণা সূচকটিতে যতটা পারসেপশন মানুষের তার থেকে বেশি অর্গানাইজেশনের পারসেপশনটা ফুটে ওঠে? না না, এটা এরকম ধারণা করবার কোনো অবকাশ নেই। কারণ এখানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে কোন প্রতিষ্ঠানের পারসেপশন এখানে গুরুত্ব দেওয়া হয় কিনা, এখানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল রিসার্চাররা যেমন কাজ করেন, অ্যানালিস্টরা যেমন কাজ করেন। জনাব রফিকুল হাসান, অ্যাডভোকেট খুরশিদ আলম খান দুদকের আইনজীবী আছেন আমাদের কাছে। আমাদের প্রশ্নটাই হচ্ছে এই কারণে যে যেহেতু আপনারা ফ্যাক্টস ফিগার্স এবং অন্যান্য বিষয়গুলো আপনারা উন্মোচন করছেন না এবং বলছেন যে এটি আসলে একটি গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা এবং ধারণা সূচক, সেই ক্ষেত্রে আমরা এরকম সন্দেহ করতে পারি কিনা যে টিআইবি যেহেতু সবসময় এস্টাবলিশমেন্টের বিপক্ষে দাঁড়ায় এবং এই সব দেশের এস্টাবলিশমেন্টের বিপক্ষেই টিআই অবস্থান থাকে, সেই জন্য এটি আসলে টিআই এর পারসেপশন রাদার দেন মানুষের পারসেপশন এই এই বিষয়গুলি সম্পর্কে এরকম বলা যায় কিনা? জনাব মোহাম্মদ রফিকুল হাসান আছেন আমাদের সঙ্গে। জনাব মোহাম্মদ রফিকুল হাসান, আপনার কাছে জানতে চাইছিলাম যে ধারণা সূচকটি আমাদের দেয়া হয় সেই ধারণা সূচকটি আসলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ধারণায় বেশি প্রতিফলন ঘটায় কিনা, যারা আমরা স্টেক হোল্ডার তাদের থেকে বেশি? না, অ্যাবসলিউটলি না। কারণ আমি যেটা বললাম, বাংলাদেশের এবারে যে 2018 সিপিআই, এটি তৈরি করবার ক্ষেত্রে 8টি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে ডাটা নেওয়া হয়েছে এবং 8টি সোর্সই খুবই প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন এবং তারা যে রিস্ক রেটিং করেছেন, তারা যে ইন্ডেক্স তৈরি করেছেন, সেই রিস্কগুলো সেই ইন্ডেক্সগুলোকে আবার ট্রান্সফর্ম করে আপনার এই সিপিআইটা তৈরি করা হয়েছে। কিন্তু আমি যেটা প্রথম থেকে বারবার যোগ দেওয়ার চেষ্টা করছি আপনার কাছে, সেটা হলো যে এটা কিন্তু একটি পারসেপশন ইন্ডেক্স। সুতরাং পারসেপশন ইন্ডেক্সকে কিন্তু ওইভাবেই আমাদেরকে বুঝতে হবে যে এটা কিন্তু একটা সার্বিক পরিস্থিতির একটা নির্দেশনা আমাদেরকে প্রদান করছে। আপনি দেখুন যে মাননীয় প্রধানমন্ত্রী এবারে যে দুর্নীতি সম্পর্কে যে 0 টলারেন্সের অবস্থান গ্রহণ করেছেন, আপনি খুব সাদামাটা ভাবে একেবারে রিসার্চ ছাড়াই কিন্তু আমরা বলতে পারি যে যিনি ক্ষমতা বলে একদম শীর্ষ পর্যায়ে উনি রয়েছেন, উনি যে এটাকে একটা নাম্বার 1 এজেন্ডার মতো তুলে এনেছেন, এটার কারণ কি? এটা কিন্তু এই পারসেপশনের সাথে মিলে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখুন। আমি আপনার সাথে একমত জনাব মোহাম্মদ রফিকুল হাসান, এটি পারসেপশনের সঙ্গে মিলে যায়। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, জনাব মোহাম্মদ রফিকুল হাসান আজ যেটি বললেন, টিআইবি আজ যে প্রেস কনফারেন্স করে যখন রিপোর্টটি অবমুক্ত করেন তার থেকে কোনো মানে এমন কোনো তথ্য সেই প্রেস কনফারেন্সে দেওয়া হয়নি যেটি আসলে জনাব মোহাম্মদ রফিকুল হাসান এখন নতুন করে বললেন। আমি কিন্তু বুঝতে পারলাম যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কি প্রকাশ করেছে এবং কি বুঝাতে চেয়েছে। আমার ধারণা আমাদের দর্শকরাও বুঝতে পেরেছেন। বুঝতে পারছেন না শুধু আপনি এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আমরা কি এরকমটি ভেবে নিব? না, আমি তো বুঝতে পারছি না খালেদ সাহেব, এটা ঠিক বললেন না। আমি তো বুঝতে পারছি। আমি তো বললাম আমার ব্যক্তি এটা উদ্বেগজনক, আমি প্রথমেই বলেছি। কিন্তু জি, ও আপনি বুঝতে পেরেছেন, প্রথমেই বলেছি এটা উদ্বেগজনক।
আপনি হ্যাঁ, আমি 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 বুঝতে পারছি। ওকে অ্যাডভোকেট খুশি অবশ্যই। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনি কি মনে করেন যে এই অবস্থা থেকে আম, উত্তরণে দুর্নীতি দমন কমিশনের, আপনি লোকবলের কথা বলছিলেন, আমরা দেখেছি দুর্নীতি দমন কমিশন একজন পরিচালককেও কয়েকদিন আগে দুর্নীতি দমন কমিশনই বহিষ্কার করেছে। লোকবল ছাড়া আর কিভাবে এই অবস্থা থেকে উত্তরণে দুর্নীতি দমন কমিশন আসলে সাহায্য করতে পারে বা ঘটনাটি ঘটাতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। আপনার খালেদ সাহেব, আমি ফার্স্টে একটা কথা বলে দিই, আমি কিন্তু একটু এটাকে ভিন্নভাবে দেখছি। আমি ওই জন্য উদ্বেগজনক বলছি, এবং আমি টিআইবি রিপোর্টকে প্রতি বছর খুব সিরিয়াসলি দেখি, সিরিয়াসলি পড়ি। রফিক সাহেব যে কথাটা এখানে বললেন যে এটা টিআইভি বাংলাদেশ চ্যাপ্টারের রিপোর্ট না, এটা টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট। এটা আসলে ওনারা যখন রিপোর্টটা পাবলিশ করে তখনই খোলাসা করে বলা উচিত ছিল। তাহলে নিশ্চয়ই এটা চেয়ারম্যান সাহেব হয়তো যথোপযুক্ত একটা জবাব দিতে পারতো। হয়তো চেয়ারম্যান সাহেব জিনিসটা ওই কিভাবে দেখেছেন আমি তো জানি না, উনি ফ্যাক্টস ফিগার চেয়েছেন আমার মতো, আমি যতদূর বুঝি ওটা কিউর করার জন্য। উনি কিউর করতে হলে কি কি করবে এবং ফ্যাক্টস ফিগারটা বের করতে হবে। এখন উনি যে একটা রিপোর্ট দিয়েছেন টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, কাজে ওটা ফ্যাক্টস ফিগার ওনাদের হাতের গুলি যদি ওনার কাছে আসে তখন উনি হয়তো নিশ্চয়ই এটাই ভাবছেন যে আমার জন্য খুব ইজি হবে। এখন তো রফিক সাহেবের কথা অনুযায়ী ফ্যাক্টস ফিগারটা আমাকেই বের করে নিতে হবে। ফাইন, এটা আমরা অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন কার কিভাবে এক্সপিডাইট করা যায়, লজিস্টিক সাপোর্ট দিতে হবে। নাম্বার 1, আপনার লজিস্টিক সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনি যেটা বললেন একজন পরিচালককে সাসপেন্ড করা হয়েছে, অবশ্যই এখানে দেখেন আপনি দুর্নীতি দমন কমিশন কতটুকু ট্রান্সপারেন্ট। সে তার নিজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতিও কিন্তু একটা সাসপেনশন অর্ডার দিতে দ্বিধা করে নাই, কারণ একটা করাপশনের এলিগেশন পাওয়া গেছে, একটা মিসকন্ডাক্টের এলিগেশন পাওয়া গেছে। দ্যাট মিনস কি, তাই সে তার নিজের প্রতিষ্ঠান সম্পর্কেও অনেক বেশি সচেতন। কাজে এটা বলার অপেক্ষা রাখে না দুর্নীতি দমন কমিশন কোনো জায়গায় খুব একেবারে ঢিলে ঢালাভাবে কাজ করছে। দুর্নীতি দমন অত্যন্ত ভিজিল্যান্ট। আপনি তো আমাকে চেনেন, আমাদের কোর্ট দেখছেন, আপনারা তো নিজেরাই আমাদের পারসেপশন ইন্ডেক্স একটা আপনারা তৈরি করেন আমরা কতটুকু ভিজিল্যান্ট। কিন্তু এত পরিধি এত বেশি, সেটা আমার লোকবল, আমার এক্সপার্টাইজ, আমার লজিস্টিক সাপোর্ট, আমার এরিয়া অনেক অনেক ওয়াইড করতে হবে, এছাড়া সম্ভব না। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনি কি মনে করেন যে রাষ্ট্রীয় যেগুলি গোয়েন্দা সংস্থা রয়েছে, যথা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, সামরিক বাহিনীর যে গোয়েন্দা সংস্থা রয়েছে, ফিল্ড ইন্টেলিজেন্সের যেগুলি বাহিনী রয়েছে, ডিজিএফআই বলি বা মিলিটারি ইন্টেলিজেন্স বলি, র্যাবের গোয়েন্দা সংস্থা রয়েছে, নেভি ইন্টেলিজেন্স রয়েছে, সব সংস্থারই আসলে আমাদের এখানে সিআইডি রয়েছে, এসবি রয়েছে, ডিবি রয়েছে, এদের ভূমিকাও কি আসলে এই দুর্নীতি দমনের ক্ষেত্রে কোনো বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে? জি দেখুন, আমি আপনাকে বলি, আপনি যে ডিজিএফআই এর কথা বলেন, একটা স্পেশালাইজড এজেন্সি, ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, ওটা সামরিক বাহিনীতে কাজ করে, নেভিটাতে কাজ করে, এয়ারফোর্স কাজ করে, সিআইডি শুধু মানি লন্ডারিং সংক্রান্ত ইনভেস্টিগেশন করার আইনিগত ক্ষমতা পেয়েছে। আর বাকি যারা বললেন এটা এখানে আসা আইন পারমিট করে না, যদি দুদক চায় তখন পারমিট করে, দুদক চাইলে তারা সহায়তা করবে। আমি সেজন্য মনে করি এদের মতো এই ধরনের এক্সপার্টাইজ একটা স্পেশাল গোয়েন্দা এজেন্সি দুদকের নিজস্ব থাকা উচিত। আপনি লোকবলের কথা বলছিলেন, আমাদের নিজস্ব কিছু এক্সপার্ট সংস্থা রয়েছে, তাদের সাহায্য কি আমরা নিতে পারি না, বা দুদক নিতে পারে না, বা দুদক বললেই তো তারা সাহায্য বা সহায়তা করতে এক ধরনের হ্যাঁ অবশ্যই 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 এক্ষেত্রে কি একটু অবশ্যই সমন্বয় করে। আর যেসব এজেন্সিগুলোর কথা বললেন, ডিজিএফআই, সিআইডি, এনএসআই, এটা দুদকের আমি মনে করি নিজস্ব একটা গোয়েন্দা সংস্থা থাকা উচিত, খুব এক্সপার্ট, খুব দক্ষ। মানে আপনি যেসব নাম বললেন ওদের মতো বা ওদের মানে একেবারে প্যারালাল ওয়েতে এই ধরনের একটা দক্ষ গোয়েন্দা সংস্থা থাকা উচিত, যারা শুধু এই কাজটাই করবে, অন্য কোনো কাজ করবে না, জাস্ট শুধু ইনফরমেশন দিবে। এই এজেন্সিগুলিকে কি দুদক কাজে লাগায়? এটা তো সরকারের অ্যাপ্রুভাল লাগবে। শুনেন, আইনটা তো সেভাবেই, আইনটা শুনেন, আমি আপনাকে এই ধরনের একটা ইন্টেলিজেন্স এজেন্সি দুদকের নিজস্ব থাকতে হবে। হাইকোর্ট বেশ অনেক আগে 4-5 বছর আগে লজিস্টিক সাপোর্টের একটা অর্ডার দিয়েছিলেন দুদককে। সেই মামলা আমি লয়ার ছিলাম, আমি বলেছিলাম যে সমস্যাটা আপনার কথা বলছি, তখন হাইকোর্ট ডাইরেকশনও দিয়েছিল সরকারকে, কিন্তু দুঃখজনক হলো সত্য, সেটা এখনো বাস্তবায়ন হয়নি। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনাকে অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ রফিকুল হাসান। আপনাকে সড়ক দুর্ঘটনার কথা বলতে আমাদের সাথে আছেন অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট ARI এর পরিচালক অধ্যাপক ডক্টর বিজারুর রহমান এবং বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান আকন্দ। অধ্যাপক ডক্টর বিজারুর রহমান, আপনি জানেন যে আজ আসলে একটি দুর্ঘটনা সহ গত কয়েকদিনের সংবাদে আমরা দেখছি
ট্রাক দুর্ঘটনার পরিমাণ বেশি বেড়েছে, আলাদা করে ট্রাক চালক এবং ব্যবস্থাপনা নিয়ে ভাবা কি জরুরি এই মুহূর্তে? আমাদের আসলে বাঙালি হিসেবে আমাদের যেটা স্বভাব যে আমরা যখন কোনো ঘটনা ঘটে তখন আমরা রিঅ্যাকশন দেখাই, মানে রিঅ্যাক্টিভ অ্যাকশনটা আমাদের মধ্যে বেশি দেখা যায়। কিন্তু এই সকল ক্ষেত্রে যদি আমরা প্রোঅ্যাক্টিভ যদি আমরা হই, যে কোনো একটা দুর্ঘটনা কেন ঘটে সেই কারণগুলো কিন্তু আমরা সকলেই জানি, কিন্তু সেই অনুযায়ী যদি আমরা অ্যাকশনে যাই তাহলে কিন্তু দুর্ঘটনা আমরা কমাতে পারি। আমাদের দেশে দেখা যায় যে যখন আপনার বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে বা দুর্ঘটনার সংখ্যা যখন বেড়ে যায় তখন আমরা সবাই মিডিয়া সহ আমরা যারা এর সাথে সংশ্লিষ্ট তখন যেন আমরা একটু নড়ে চড়ে বসি। আবার যখন অ্যাক্সিডেন্টের পরিমাণ একটু কমে যায় তখন যেন আমরা সবাই একটু ঝিমিয়ে পড়ি। কিন্তু আসলে দুর্ঘটনা পৃথিবীর উন্নত দেশগুলোতেও কিন্তু দুর্ঘটনা ঘটে, কিন্তু তারা কিন্তু বসে থাকে না। তারা এই দুর্ঘটনা কিভাবে আরো কমিয়ে তারা জিরো ভিশন বলে, ভিশন জিরো আর কি, সেখানে নিয়ে আসতে পারে। এইভাবে তারা, যদিও অ্যাক্সিডেন্ট কখনো শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব না, তবুও কিন্তু তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু আমরা আমাদের দেশে যখনই বড় কোনো দুর্ঘটনা ঘটে তখন আমরা একটু নড়ে চড়ে বসি, কিন্তু অন্য সময় দেখা যায় যে আমরা সবাই একটু উদাসীন থাকি। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনি বলছেন যে আমরা আসলে রিয়্যাক্ট করি হচ্ছে দুর্ঘটনাটি ঘটার পর। আমি আপনার এই কথায় যে আভাসটি রয়েছে সেটিকে একটু আমি আর একটু প্রশ্ন করতে পারি যে আপনি কি মনে করেন আমাদের এখানে যেসব ট্রাক চলছে বা ট্রাকের যে ব্যবস্থাপনা, ট্রাক চালনার যে ব্যবস্থাপনা, তা আসলে আমাদের জন্য সবসময়ই ঝুঁকিপূর্ণ? আমাদের জন্য সবসময় কোনো না কোনোভাবে আসলে এটি মারাত্মক হতে পারে? অবশ্যই ঝুঁকিপূর্ণ। কেননা আমাদের আপনার ৩৮ লক্ষ আমাদের রেজিস্টার্ড ভেহিকেল রয়েছে। তার বিপরীতে আমাদের কিন্তু ড্রাইভারের সংখ্যা রয়েছে ১৮ লক্ষের মতো। তার মানে বিশাল একটা আপনার ভেহিকেল রয়েছে, কিন্তু সেগুলা চালাচ্ছেও, কিন্তু মানে তাদের কিন্তু আপনার বৈধ লাইসেন্স নেই। যখন একজন ড্রাইভারের আপনার বৈধ লাইসেন্স থাকবে না, বিশেষ করে ভারী যানবাহনের ক্ষেত্রে, তখন কিন্তু আপনার প্রতিনিয়ত দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। তারপরে আবার আমাদের যদি যানবাহনগুলোর অবস্থা আপনি বলেন, যে আমরা ফিটনেস যেটা বলি, এবং বিশেষ করে ভারী যানবাহনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এগুলোর ফিটনেস তারা আসলে কিভাবে পায় সেটাই কিন্তু একটা মানে আপনার প্রশ্ন হয়ে দাঁড়ায়। কারণ আমাদের আপাত দৃষ্টিতে দেখেও মনে হচ্ছে যে যেই গাড়িটা ফিট নয় সেই গাড়িটাও আপনার ফিটনেস পেয়ে যাচ্ছে, এবং দুর্ঘটনার যেই কারণগুলো তার মধ্যে কিন্তু এই ফিটনেসবিহীন গাড়িগুলো কিন্তু দুর্ঘটনা ঘটানোর অন্যতম কারণ। এবং যখন একটি গাড়ির ফিটনেস থাকে না, সেই গাড়ি যখন দুর্ঘটনায় পতিত হয় এবং তার মধ্যে যারা যাত্রীরা থাকেন তাদের কিন্তু আপনার মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায়। ডক্টর মিজানুর রহমান, আপনাকে ধন্যবাদ। জনাব আব্দুল মান্নান আকন্দ আছেন আমাদের সঙ্গে। জনাব আব্দুল মান্নান আকন্দ, আমরা প্রফেসর ডক্টর মিজানুর রহমানকে শুনলেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে তিনটি বিষয়, আমি প্রফেসর মিজানুর রহমানের সঙ্গে একমত যে তিনটি বিষয় বারবার এই ধরনের দুর্ঘটনার পরিমাণ যখন বাড়ে, খবরের কাগজে যখন বেশি লেখা হয়, গণমাধ্যমে যখন বেশি উঠে আসে, তখন বলা হয়। আপনি কি এই ব্যাপারগুলি একমত, বা আপনি কি এগুলি জানেন যে অর্ধেকের বেশি গাড়ির লাইসেন্স নেই, এবং আপনারা যাদেরকে গাড়ি চালাতে দিচ্ছেন তাদের অর্ধেকের বেশি লাইসেন্স নেই? ব্যাপারটি এটি আপনি জানেন কিনা? ফিটনেসহীন যানবাহনে করে আপনারা চালাতে আপনারা বাধ্য করেন চালক শ্রমিকদের। আরেকটি বিষয় হচ্ছে নির্ধারিত ওজনের চেয়ে বেশি ওজন বহন করে না এরকম কোনো ট্রাক বাংলাদেশে আসলে নাই। এই ব্যাপারগুলি কি ঠিক, না এগুলি সবই মিডিয়ার সৃষ্টি? জনাব আব্দুল মান্নান আকন্দ। আসসালামু আলাইকুম। মিডিয়াতে যত কথা বলা হয় আমার কাছে মনে হয় প্রায় সত্য। এই কারণে উনি যে কথাগুলি বলেছে এই কথাগুলি অত সঠিক না। 48,000 বা 45,000 ফিটনেস আমাদের ভেহিকেল যে আছে, এর মধ্যে 50% গাড়ি কিন্তু রোডে থাকে না। তারা বিভিন্ন সময় গ্যারেজে থাকে, মাল লোডিংয়ে থাকে, আর 50% গাড়ি রোডে চলাচল করে। এখন প্রশ্ন হচ্ছে যে একজন ড্রাইভারের 32-34 বছর গাড়ি চালাইছে, আমি চেক করেছি তার লাইসেন্স নাই। লাইসেন্স থাকলেই যে দুর্ঘটনা ঘটবে না এটা কিন্তু ঠিক না। তবে লাইসেন্স থাকতে হবে, কারণ রাষ্ট্রে থাকতে গেলে লাইসেন্স করেই আপনাকে গাড়িতে চড়তে হবে, এটা যেমন ঠিক। আর একটি কথা যেটা গুরুত্বপূর্ণ বিষয়,
আমাদের পরিবহন ব্যবসাটা এখন শেয়ার বাজারের মতো হয়ে জনাব গেছে। জনাব আব্দুল শেয়ার মান্নান আকন্দ, আমাকে ক্ষমা করবেন, আপনাকে একটু বলি, 32-34 বছর গাড়ি চালিয়ে লাইসেন্স নাই কেন? মানে কৌতূহলের জন্য জানতে চাচ্ছি। লাইসেন্স ছাড়াও গাড়ি চালানো যাবে, অসুবিধা নাই, আপনি সে বলছেন। লাইসেন্সই করেনি, সে লাইসেন্সই করে না, সে দরকারও হয় নাই। এরকম ড্রাইভারকে আমরা পাইছি যে লাইসেন্সই করেনি, দরকারও হয় তাকে নাই। ধরাই হয়নি। অর্থাৎ দরকার হয়। আমাদের রোডে যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা এগুলি দায়িত্ব সঠিকভাবে পালন করে না লাইসেন্সের ব্যাপারে। আচ্ছা। আর মূল যেটি ব্যাপার হচ্ছে যে দুর্ঘটনার যেটা মূল কারণ সেটা হচ্ছে যে অব্যবসায়ীরা এই পরিবহন ব্যবসায় ঢুকে পড়েছে। আর এই কিস্তিতে গাড়ি দেওয়াতে হয়েছে কি, বিভিন্ন ব্যবসায় চাকরি বাকরি করে রিটায়ারমেন্টে যায় যে সামান্য টাকা টুকা পায়, 2 লাখ 3 লাখ টাকা দিয়ে তারা গাড়ি কিনে নিয়ে রোডে ছাড়া দিচ্ছে। তারা ড্রাইভারকে চেনে না, তারা পরিবহন ব্যবসার কোনো সিস্টেম বোঝে না, গাড়িটা যাতে কতক্ষণ লাগবে এটা বোঝে না। আর আমাদের উত্তরবঙ্গ থেকে চিটাগং যেতে মাঝখানে কোনো রেস্টের কোনো ব্যবস্থা নাই ড্রাইভারদের ঘুমের কারণে একটা লং জার্নি করে ড্রাইভার যখন ক্লান্ত হয়ে যাচ্ছে তারপরেও সে গাড়ি চালাচ্ছে, কারণ তার সময়টাও আবার রিকভার করতে হবে। ইনভেস্টমেন্ট অনুযায়ী তো একজন ব্যবসায়ী চাবেই যে আমার এই এত টাকা ইনভেস্ট করে আমাকে এত টাকা ইনকাম করতে হবে। এখন বিষয় হচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় 4 লেনের কাজ চলতেছে, একটা জায়গায় জাম লাগলে 3-4 ঘন্টা গাড়িটা জামে আটকে যাচ্ছে। যখন জামটা ছেড়ে যাচ্ছে ড্রাইভারটা ওই সময়টা কভার করার জন্য সেও একটু বেপরোয়া হয়ে যাচ্ছে। আসলে দুর্ঘটনার কারণ শুধু গাড়ি বা গাড়িতে তো দূরপাল্লা গাড়িতে তো 2 জন ড্রাইভার থাকার কথা। ফিটনেসহীন গাড়ি সম্পর্কে কি বলবেন, আর নির্ধারিত ওজনের চেয়ে বেশি ওজন নেওয়া সম্পর্কে কি বলবেন জনাব আব্দুল মান্নান আকন্দ? খুব কম সময় যদি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে যে 10 চাকা গাড়িগুলি আসছে এগুলি তো সরকারই নিয়ে আসছে। তো সরকার ওই একই গাড়িতে যদি 50 টন মাল ওঠে, তাহলে আমার গাড়িতে 50 টন মাল উঠলে আবার ফিটনেসের সম্পর্ক গিয়ে গেল এখানে। তাহলে এটা তো সরকারকে দেখতে হবে যে তাহলে 10 চাকার যে গাড়িগুলি এই গাড়িগুলি তাকে সরকারকে ব্যান করতে হবে। এই কথাগুলি যদি আসে যে ওভারলোডের কারণে কোনো দুর্ঘটনা ঘটে না, তবে এটা অবৈধ, আমি এটাকে সাপোর্ট করি না। কিন্তু দুর্ঘটনা ঘটে হচ্ছে পথচারীরও ভুল আছে, রাস্তাঘাটে ডসিমন করিমন, এটা তো এখন জনাব আব্দুল মান্নান আকন্দ, আমি ওভারলোডের বিষয়টা বুঝি নাই। মানে আপনি 50 টন মাল কেন পরিবহন করবেন যেটাতে আপনার আসলে 13 টন পরিবহন করার কথা বা 15 টন পরিবহন করার কথা? না, আমি বলতেছি যে 10 চাকার গাড়িগুলি যে আমাদের দেশে ইম্পোর্ট করা হয়েছে, তাহলে ওই 10 চাকার গাড়ি যদি 40 টন মাল নিয়ে যেতে পারে চিটাগাং, তাহলে আমি 6 চাকার গাড়িতে যদি 40 টন মাল তুলি তাহলে তো এখানে লোড ক্যাপাসিটির কোনো সমস্যা নাই। আমার বক্তব্য হচ্ছে যে আমাদের লোডের যে টেম্পার, যে এস্টিমেটে রোডটি করা হয়েছে, তাহলে তো 10 চাকার গাড়ির তো রোডে থাকারই কথা না। এই কারণে আমি লোড ক্যাপাসিটি হোক এটা আমি চাই। আমি সাধারণ পদার্থবিদ্যায় যেটি বুঝি সেটিতে আসলে 6 চাকার গাড়িতে 50 টন আর 10 চাকার গাড়িতে 50 টন এবং গাড়ির লেংথের উপরে 50 টন, সেটির একটি ইম্প্যাক্ট অবশ্যই আছে। ভরবেগ বলে একটি ব্যাপারও আছে এটির। যাই হোক, আমি প্রফেসর মিজানুর রহমানের কাছে 30 সেকেন্ড একটু শুনতে পারবো, তিনি যে এগুলি বলছেন যে এগুলি আসলে ঠিক না, আপনি এই সম্পর্কে কিছু বলবেন কিনা? না, ওভারলোডের ব্যাপারটা তো অবশ্যই আছে। আপনার যেই যানবাহনের আপনার ক্যাপাসিটি আপনার 10 টন, সেখানে যদি আপনি 20 টন বা 30 টন যদি আপনার চাপিয়ে দেন, তাহলে তো এটা রোড সারফেসের উপর সেটা মারাত্মক আপনার ইম্প্যাক্ট ফেলবে। আর উনি যেটা বললেন যে আপনার 50 টন কেন, আমরা তো 300 টনের মালও পরিবহন করেছি, কিন্তু সে গাড়িটা সেই রকম ভাবে ডিজাইন করা, এখানে নাম্বার অফ এক্সেল আপনার অনেক বেশি থাকে, লোড আপনার ডিস্ট্রিবিউট হয়ে যায়, যে কারণে আপনার প্রত্যেকটা টায়ারের উপরে যে প্রেসার আসার কথা সেটাই আসে। কিন্তু আপনি যদি 6 চাকার উপরে আপনি যদি 20 টন 25 টন চাপিয়ে দেন, তখন তো আপনার রোডের উপর আপনার লোডের ইন্টেন্সিটি অনেক বেশি আসবে এবং রোড আপনার অনেক ড্যামেজ হবে। আর ওভারলোডের কারণে যে অ্যাক্সিডেন্ট হয় না, যে কথা বললেন, এটা আসলে সঠিক না। কারণ ওভারলোড যখন হয় তখন গাড়ির আপনার স্ট্যাবিলিটি, কিন্তু ড্রাইভার সে স্টেবল ভাবে গাড়ি চালাতে পারে না, এবং বাঁক নেওয়ার সময় দেখা যায় যে অনেক সময় উল্টে যায়, এবং এইরকম অ্যাক্সিডেন্ট কিন্তু হরহামেশাই কিন্তু আমরা লাইসেন্স আর ভেহিকেলের সংখ্যা নিয়ে যদি একটু বলতেন ডক্টর মিজানুর রহমান। কোনটা আবার একটু বলেন? লাইসেন্স এবং ভেহিকেলের সংখ্যা নিয়ে তিনি বলছেন যে গাড়ি তো অর্ধেক বসে থাকে অর্ধেক চলে। এই ব্যাপারে আসলে গাড়ির যেগুলা উনি বলছেন যে লোডিং আনলোডিং হচ্ছে, সেগুলা তো লোডিং
করে আবার তো রাস্তায় নামছে, তার মানে তো সেটা যদি ফিটনেস না থাকে তাহলে ফিটনেস ছাড়াই তো সে আবার রাস্তায় নামছে। আর আরেকটা যেটা বললো যে ৩২ বছর গাড়ি ভালোভাবে চালিয়েছে, এটা ঠিক যে আপনার যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারাও যে দুর্ঘটনা ঘটায় না সেটা না, কিন্তু আপনার একটা এখানে তো নিয়মের ব্যাপার আছে। আমি তো লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারবো না, আবার শুধুমাত্র গাড়ি। তিনিও স্বীকার করেছেন প্রফেসর মিজানুর রহমান। জনাব আব্দুল মান্নান আকদ, আপনাদের অনেক ধন্যবাদ। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে কাল, এই নিয়ে কথা বলতে আমাদের সাথে সহকর্মী নাফিজাউদ্দৌলা আছেন। নাফিজাউদ্দৌলা, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আগামীকাল প্রথম সংসদ অধিবেশন বসছে, একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে, সেটি নিয়ে সবারই আগ্রহ আছে। আজ সারাদিনও এটি নিয়ে কথা হয়েছে যে ৮ জন সংসদ সদস্য, বিএনপির ৬ জন এবং ২ জন গণফোরামের, তারা আসলে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন কিনা, আপনি এই সম্পর্কে কিছু জেনেছেন কিনা, যে তারা থাকছেন কিনা এই সংসদে? আজকে কিন্তু আমরা স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সাথে কথা বলেছি, তিনি দশম জাতীয় সংসদের স্পিকার হিসেবে এখনও দায়িত্বে আছেন। তিনি আমাদের অবহিত করেছেন যে এই মুহূর্তে তার কাছে কিন্তু কোনো ধরনের কোনো চিঠি বা ফোনে কোনো কিছু বলা হয়নি যে ঐক্যফ্রন্টের বা বিএনপির নেতা যারা আছেন, নির্বাচিত হয়েছেন ৮ জন, তারা শপথ নেবেন কি নেবেন না। যেই অবস্থায় আছে ৯০ দিন, প্রথম অধিবেশন থেকে কিন্তু ৯০ দিন কাউন্ট করা হয় এবং ৯০ দিন কোনো সদস্য অনুপস্থিত থাকলে তার অটোমেটিকই বলা চলে যে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। খালেদ, সংসদ সদস্য পদ বাতিল হয়ে গেলে সেখানে তো আবার পুনর্নির্বাচন দিতেই হবে, মানে ৯০ দিন পর্যন্ত তারা সময় পাচ্ছেন ডিসাইড করার জন্য তারা সংসদে যাবেন কি যাবেন না। আপনি স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কথা বলছেন, তিনি এক অনন্য রেকর্ড করতে যাচ্ছেন আমাদের কাল একসাথে পরপর ৩ বার স্পিকার হয়ে, সেই ব্যাপারে কিছু কি বলেছেন তিনি আপনাকে? তিনি আসলে একই সাথে কিন্তু এর আগে আরেকটি ইতিহাসও গড়েছে বলা চলে। তিনি প্রথম বাংলাদেশের নারী স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছে নবম জাতীয় সংসদে। এরপরে পরপর ৩ বার একই ব্যক্তি স্পিকার হিসেবে নির্বাচিত হচ্ছে, সেটিও একটি নিঃসন্দেহে অভিনন্দন জানানোর বিষয়। এবং আগামীকাল কিন্তু তিনি স্পিকার হিসেবে শপথ গ্রহণ করবেন রাষ্ট্রপতির কাছ থেকে। নাফিজা, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকার।